বিকেলের পড়ন্ত রোদ তখন খানবাড়ির ড্রয়িং রুমের ভারী পর্দার পাশ দিয়ে উঁকি দিচ্ছে। হাতে রাখা খবরের কাগজটা ভাঁজ করে নামিয়ে রাখলেন রাইমা খান। সামনে কোমরে 2 হাত দিয়ে বীর দর্পে দাঁড়িয়ে আছে নাতি শেহরাজ খান শের। তার গম্ভীর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে আজ কোনো মস্ত বড় দাবি নিয়ে এসেছে। দাদু, আমি অনেক ভেবে রেখেছি, এবার আমার একজন মম লাগবেই লাগবে। শেরের কণ্ঠস্বরে এক অটল জেদ। রাইমা খান চশমার ফাঁক দিয়ে নাতিকে পরখ করলেন। পায়ের উপর তুলে রাখা পাটা নামিয়ে কিছুটা সোজা হয়ে বসলেন তিনি। কপালে চিন্তার ভাঁজ ফেলে আলতো হেসে বললেন, মহামান্য শেহরান খান শের, আপনার এই বিনীত প্রস্তাবটি দাদুর কাছে না করে আপনার আব্বাজানের কাছে করুন। তিনি তো ইদানিং সন্ন্যাস ধর্মগ্রহণ করেছেন। বিয়ে শাদী নাকি করবেন না। বিয়ে শাদীর কথা তুললে মনে হয় তার ডিকশনারিতে এই শব্দটাই নেই। আমি বাবা এই ঝামেলার মধ্যে নেই। কথাটা পাশের সোফায় নির্বিকার ভঙ্গিতে বসে থাকা ফারাজের গায়ে এক প্রকার খোঁচা দিয়ে বললেন রাইমা খান। ফারাজ যেন শুনতেই পায়নি এমন ভান করে ল্যাপটপে চোখ আটকে রাখল। তবে সে দমবার পাত্র নয়। সে ফারাজের দিকে তাকিয়ে তেজি স্বরে বলল, পাপাকে বলে লাভ নেই দাদু, আমি আমার মমকে অলরেডি সিলেক্ট করে ফেলেছি। তুমি জাস্ট একবার তাকে দেখো। সে তার ট্যাবটা নিয়ে দাদুর কোলের উপর হামলে পড়ল। স্ক্রিন অন করে রুশদের সেই মায়াবী হাসিমাখা ছবিটা দাদুর চোখের সামনে ধরল। এই দেখো দাদু, আমার মম হিসেবে কেমন লাগে? রুশদির ছবিটা দেখা মাত্রই রাইমা খানের চোখ দুটো স্থির হয়ে গেল। সাদা হিজাবে মোড়া সে স্নিগ্ধ মুখমণ্ডল আর চোখের ভেতর লুকিয়ে থাকা চপলতা যেন এক নিমিষেই রাইমা খানের মন জয় করে নিল। তিনি ছবিটার উপর হাত বুলিয়ে বিড়বিড় করে বললেন, মাশাআল্লাহ, মেয়েটা তো বড়ই সুলক্ষণা। একে কোথায় পেলে শের? ফারাজ এবার ল্যাপটপ থেকে চোখ তুলে কিছুটা বিরক্তির অভিনয় করলো। ভ্রু কুঁচকে বলে উঠল, কি তোমাদের ড্রামা কি শুরু হলো আবার? ওইটুকু একটা বাচ্চার কথা তোমরা এখন নাচানাচি করবে? আমার এসব পছন্দ না। সে এবার তার তুরুপের তাস চাললো। চোখের কোণে একটু জল জমিয়ে ঠোঁট উল্টে করুণ স্বরে বলতে লাগলো, আমি জানি পাপ্পা, তুমি আমাকে ভালোবাসো না। সবাই যখন স্কুলে তার মমের হাতে টিফিন খায়, তখন আমি একা বসে থাকি। আমার বুঝি আদর পেতে ইচ্ছা করে না? দাদু, তুমিও যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি আজ থেকে আর কিচ্ছুই খাবো না। এমন ইমোশনাল ব্ল্যাকমেলে রাইমা খানের মন মুহূর্তেই গলে জল হয়ে গেল। সাথে তিনি খুশি, ছেলের এবার সত্যি বিয়ে দেওয়া দরকার। তাদের কথায় তো কাজ হবে না। যদি ছেলের কথাই শোনে তবে মন্দ কিসের? তিনি ফারাজের দিকে কড়া নজরে তাকিয়ে বললেন, থাম তো ফারাজ, ছেলেটার মা নেই বলে ওর আবদারগুলো কি আবদার নয়? মেয়েটাকে আমার বড্ড পছন্দ হয়েছে। আমি ওর খোঁজ খবর নেওয়া শুরু করছি। ফারাজ এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। চেহারায় বিরক্তির চূড়ান্ত সীমা ফুটিয়ে তুলে বলল, তোমরা যা খুশি করো, আমি রুমে যাচ্ছি। গটগট করে ফারাজ রুমের দিকে চলে গেল ঠিকই, কিন্তু আড়ালে যেতেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিজয়ী হাসি। মনে মনে ভাবল, সাব্বাসের বাপ কা বেটা, একদম ঠিক জায়গায় ঘা দিয়েছিস। ফারাজ জানতো দাবার গুটি এখন ঠিকঠাকভাবে চালিত হয়েছে। এবার শুধু রুশদিকে তার রাজপ্রাসাদের রানী করে আনার অপেক্ষা। বর্তমান এরপর এরপর আর কিছু নেই বলে ফারাজ দম নিল। দীর্ঘক্ষণ একটানা কথা বলার পর তার কণ্ঠে যেন এক ক্লান্তি আর প্রশান্তি ভর করেছে। রাত তখন অনেক গভীর। আকাশের বুক চিরে রূপালি চারটা ম্লান আলো ছড়াচ্ছে চারিদিকে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ফারাজ আর রুশদি। মাঝখানের ব্যবধানটুকু যেন এক অলগ্ন প্রাচীর, অথচ তাদের নিঃশ্বাসের শব্দ একে অপরের কানে বাজছে। চারিদিকে হালকা শীতল বাতাস বইছে। সেই বাতাসে রুশদির মাথার আলতো ওড়নাটা বারবার অবাধ্য হয়ে দুলছে। রুশদি মৃদু হাতে ওড়নাটা টেনে আবার মাথার ঘোমটা টেনে নিল। সে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পরেই দুজনে ছাদে এসেছে জমানো একরাশ সন্ধ্যের অবসান ঘটাতে। ফারাজ খুব সংক্ষেপে তার অতীতের সেই ধূসর পাণ্ডুলিপিটা রুশদের সামনে মেলে ধরল। কিন্তু রুশদের কাছে এসব যেন নিছক কোনো গল্পের প্লট ছাড়া আর কিছুই নয়। সে অবিশ্বাসের সুরে উপহাস করে হেসে উঠল। সেই হাসিতে বিদ্রুপ ছিল, ছিল একরাশ সংশয়। আকাশের ওই রূপালি চারটার দিকে তাকিয়ে সে টিপ্পনি কেটে বলল,
তাই চমৎকার স্ক্রিপ্টটা লিখতে আপনার কতক্ষণ সময় লাগলো বিশ্বাস করুন, আপনি চাইলে নামকরা কোনো রাইটার হতে পারবেন। বেশ গুছিয়ে বানিয়ে বলতে পারেন তো। ফারাজ নিজেও চাঁদের দিকে তাকিয়ে রইল। রুশদির এই অবিশ্বাস ভাঙানোর কোনো চেষ্টাই সে করল না। নির্লিপ্ত স্বরে জবাব দিল। বেশি সময় লাগেনি, মাথায় এলো আর তোমাকে বলে দিলাম। রুশদি আবার ভ্রুকুচকে সরাসরি তার চোখের দিকে তাকালো। তার মানে এসব ডাহা মিথ্যা ছিল? তুমি সত্য হিসেবে গ্রহণ করলে সত্য, আর মিথ্যে ভাবলে মিথ্যে। জোর করে বিশ্বাস করানোর ইচ্ছে আমার নেই। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নিই আপনি আমাকে প্রথম দিন থেকেই পছন্দ করতেন, তবে সেদিন রেস্টুরেন্টে অত ছাগলের মতো ঝগড়া কেন করেছিলেন? ওটা একটা টপ সিক্রেট, এখন বলা যাবে না। রুশদি এবার আরও একটু কাছে এগিয়ে এলো, চোখে চোখ রেখে চূড়ান্ত খোঁটাটা দিল। কিন্তু আপনি তো আপনার এক্সের স্মৃতি থেকেই বেরোতে পারেননি, তবে আমাকে প্রথম দেখায় পছন্দ করলেন কিভাবে? মনটা কি আপনার বড্ড সস্তা? ফারাজ এবার আর কোনো শব্দ খরচ করল না। সে ধীর স্থিরে রুশদির চোখের গহীনে ডুব দিল। দুজনের দৃষ্টি স্থির হলো একে অপরের ওপর। ফারাজের সেই গভীর চাহনিতে হাজারো না বলা কথা, কয়েক বছরের জমানো হাহাকার আর অব্যক্ত প্রেমের দহন স্পষ্ট ছিল। যে মানুষের চোখের ভাষা পড়ে হৃদয়ের মানচিত্র বুঝতে পারে না, তাকে হাজার শব্দে ব্যাখ্যা দিলেও সে তা বুঝবে না। ফারাজ শুধু মনে মনে ভাবল, যদি তার এই স্থির দৃষ্টি থেকেই রুমাইসা হক রুশদি তার হৃদস্পন্দন চিনে নিতে না পারে, তবে মুখে বলে লাভ কি? কিন্তু রুশদি কি সেই নিস্তব্ধতার ভাষা আদৌ বুঝতে পারল? ফারাজের ওই অতলান্ত দৃষ্টির মায়ায় ধরা না দিয়ে রুশদি বরং ভ্রু নাচিয়ে বাঁকা এক হাসি হাসল। কণ্ঠস্বরে বিষ ঢেলে বলল, কি হলো? ওভাবে তাকিয়ে কি দেখছেন? আপনার সেই প্রাণ প্রিয় প্রাক্তনকে মনে পড়ছে বুঝি? ইস, কি দারুণ ঈর্ষা! যে মানুষটাকে রুশদি কোনো দিন দেখেনি, যার অস্তিত্ব এখন কেবলই অতীত, তাকে নিয়েও তার এই জ্বলন্ত জেলাসি। ফরাজ হালতো করে হেসে যেন সবটা উড়িয়ে দিল, মাথা দুলিয়ে বিদ্রুপের স্বরে বলল, ইউ আর সো টক্সিক ব্রো। তোমার এই জেলাসি তো সংক্রামক। রুশদি দমল না, বরং দর্প ভরে বলল, আই নো দ্যাট, তাতে আপনার কি? তাহলে জুনিয়র ছবি দেখবে নাকি একবার? ফারাজ যেন আগুনের উপর ঘি ঢেলে দিল। রাগের এক চরম লেলিহান শিখা রুশদির ভেতরটা পুড়িয়ে ছাই করে দিল, অথচ তা সে বাইরে প্রকাশ পেতে দিল না। জাজলমান চোখে ফারাজের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, নো নিড। আপনার এক্স আর তার স্মৃতি নিয়ে আপনি সুখে থাকুন। পরদিন সকাল। দিনটা শুক্রবার। গতরাতের উত্তেজনার রেশ যেন রুশদির চোখের পাতা এক করতে দেয়নি। ফারাজের সে অবিশ্বাস্য স্বীকারোক্তি আর লুকানো অতীতের গল্পগুলো তার মগজে কেবলই ঘুরপাক খাচ্ছে। খুশির এক চোরা স্রোত আর অদ্ভুত এক অস্থিরতা নিয়ে ফজর হতেই সে জায়নামাজে দাঁড়ালো। নামাজ শেষে মনের ধুলাবালি ঝেড়ে ফেলতে গোসল সেরে নিল রুশদি। ততক্ষণে ভোরের সোনা ঝরা আলো ধরণীর বুকে পরিপূর্ণভাবে ছড়িয়ে পড়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে হঠাৎ রুশদির মনে এক দুরন্ত ইচ্ছা জাগলো, আজ একটা শাড়ি পরলে কেমন হয়? যে স্বামী তার প্রেমে আগে থেকে হাবুডুবু খাচ্ছে, তাকে আর একটু ঘোলা জল খাওয়ালে মন্দ হয় না। এটা নিঃসন্দেহে এক মোক্ষম আইডিয়া। তবে শাড়িটা এখনই না পরে মাথায় ওড়নাটা জবরদস্ত করে পেঁচিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ল সোজা রান্নাঘরে। সেখানে কাজের লোকের কর্মব্যস্ততা শুরু হয়েছে। রাইমা খান নিজে দাঁড়িয়ে নিজের জন্য কফি বানাচ্ছেন। রুশদি নিঃশব্দে পেছনে গিয়ে দাঁড়ালো। কি বানাচ্ছেন আম্মি? রাইমা খান কিছুটা চমকে ফিরে তাকালেন। পুত্রবধূর উজ্জ্বল মুখটা দেখে মৃদু হেসে বললেন, এই তো মা, কফি খাবে নাকি এক কাপ? না, বলুন দুপুরে কি রান্না করব। প্রতি শুক্রবার রাইমা খান নিজেই খুন্তি নাড়েন। তার মতে এই পবিত্র দিনে পরিবারের সবাইকে নিজের হাতে রান্না খাওয়ানো এক পরম তৃপ্তির বিষয়। রাইমা খান ভাবুক স্বরে বললেন, কি যে রাধি সেটাই ভাবছি। রুশদি চটপটে ভঙ্গিতে বলে উঠল, আজকের দায়িত্বটা কি আমি পেতে পারি? আজ আমি রাধি। রাইমা খান কফি কাপে ঢালতে ঢালতে কিছুটা অবাক হয়ে রুশদির দিকে তাকালেন। পারবে তো? অবশ্যই পারবো আম্মি। আব্বুর বাসায় তো আমি সব সামলাতাম। রুশদির আত্মবিশ্বাসী উত্তর। তবে তো ভালোই হয়। আজ তবে তোমার হাতে জাদুর স্বাদ গ্রহণ করি। তো মেনুতে কি থাকছে? রুশদি একটু ভেবে নিয়ে হাসি মুখিয়ে জানালো, বাসমতি চালের
খাসির কাচ্চি, শাহি গরুর রেজালা আর জালি কাবাব, সাথে বোরহানি কিংবা লাচ্ছি। বোরহানিটাই বেস্ট হবে। রাইমা খান সায় দিলেন। রুশদিবার কোমরে ওড়না গুজে মজাদার সুরে বলে উঠল, ओके मैम, आज आप लोगों को मैं अपने हाथ का जादुई खाना खिलाऊंगी। রাইমা খান রুশদির এই চঞ্চলতা দেখে মুগ্ধ হলেন। তার মাতৃ হৃদয় যেন এক প্রশান্তিতে ভরে উঠল। কোমরে আঁচল জড়িয়ে হাতে তপ্ত খুন্তির নাচন তুলে আজ যেন এক পুরো দস্তর পাক্কা গিন্নি হয়ে উঠেছে রুশদি। রান্নাঘরের উত্তাপে আর মশলার সুবাসে তার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। গৃহ পরিচালিকারা পাশে থেকে হাত বাড়ালেও প্রতিটি পদে নিখুঁত স্বাদের তদারকি সে নিজেই করেছে। ওদিকে ঘড়ির কাঁটা 12টা পেরোতেই শেহজাদ খান, সরফরাজ আর শের শুভ্র পাঞ্জাবিতে সজ্জিত হয়ে রওনা দিয়েছেন মসজিদ পানে জুম্মার নামাজ আদায় করতে। রান্না শেষ করে যখন সে নিজের ঘরে ফিরল তখন ক্লান্তিতে শরীর নুয়ে আসছে। চুলার তাপে আর ঘেমে নিয়ে তার একাকার অবস্থা। মনে হচ্ছে এখনই শীতল পানিতে গোসল না সারলে দম আটকে যাবে। আলমারি থেকে নিজের পছন্দের সিল্কের শাড়িটা বের করে সে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। খানিক বাদে যখন রুশদি গোসল শেষ করে বের হলো, ঘরে নিস্তব্ধতা ভেঙে অন্য কারোর উপস্থিতির অস্তিত্ব টের পেল সে। ঘরের বাতাসে মিশে থাকা পরিচিত পারফিউমের ঘ্রাণ জানান দিচ্ছে ফারাজ ফিরেছে। আলমারি থেকে কিছু একটা বের করে ফারাজ সবে মাত্র তা লক করছিল। শের আর শেহজাদ খান হয়তো এখনও মসজিদেই আছেন, কিন্তু ফারাজ আগে নামাজ শেষ করে ঘরে ফিরে এসেছে। কোনো কাজে শেহজাদ খান রয়ে গিয়েছেন, সাথে শের। ফারাজ ঘুরে দাঁড়াতেই তার দৃষ্টি স্থির হয়ে গেল সামনের দৃশ্যপটে। দুধে আলতা গায়ের বরণের এক মায়াবী প্রতিমা যেন তার সামনে দাঁড়িয়ে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে কিছুটা হেলে দাঁড়িয়ে রুশ দিয়ে তোয়ালে দিয়ে তার ভেজা চুলগুলো মুছছে। সদ্য স্নান সেরে আসায় তার ললাটে আর গ্রীবায় জমে আছে স্ফটিকের মতো স্বচ্ছ কয়েক ফোঁটা জলবিন্দু, যা জানালার রোদে মুক্তোর দানার মতো চিকচিক করছে। পরনের নিকোষ কালো সিল্কের শাড়িটা তার ফর্সা শরীরে যেন এক অন্ধকারের আভিজাত্য লেপে দিয়েছে। ড্রেসিং টেবিলের পাশের জানালা দিয়ে দুপুরের তপ্ত সূর্যের এক ফালি তীর্যক আলো এসে পড়েছে রুশদির শরীরের উপর। ফারাজ আলমারির সাথে হেলান দিয়ে দুহাতে বুক বেঁধে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। রুশদি যখন ভেজা চুলে আলতো ঝাড়া দিয়ে সেগুলো পিঠের উপর মেলে দিল, তখন কয়েক ফোঁটা জলছটা ফারাজের মনেও যেন ঢেউ তুলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে রুশদি যখন মুখে ক্রিম মাখছিল, ফারাজের নজর কাড়ল তার ফর্সা কবজিতে থাকা সেই স্বর্ণের বালা দুটো। বিয়ের রাতে উপহার দেওয়া সেই বালাজোড়া রুশদির ধপধপে হাতে আজ যেন দ্বিগুণ উজ্জ্বলতার ভাস্কর হয়ে উঠেছে। ফারাজ ভাবছে, এটাই কি তবে নেশার সর্বোচ্চ স্তর? এই নেশা তো কাটার নয়, বরং প্রতি মুহূর্তে আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে তাকে। কালো শাড়িতে মোড়ানো রুশদির এই রূপ যেন এক জীবন্ত কবিতা। ফারাজ হঠাৎ হৃৎপিণ্ডের বাঁ পাঁজরে হাত চেপে ধরে তীব্র যন্ত্রণার অভিনয় করে চোখ মুখ কুঁচকে আর্তনাদের স্বরে ফারাজ বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো এক অদৃশ্য মায়াজালে আবদ্ধ হয়ে পড়েছে। তার চোখে আজ গভীর নেশা। সে নেশা মদের নয়, বরং তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর অপরূপ সৌন্দর্যের। সে অপলক দৃষ্টিতে রুশদিকে পায়ের তলা থেকে মাথা অবধি বারবার পরখ করে নিল। মনে মনে আওড়ালো, নিজের বউ বলে কথা, না জানি কার নজর লেগে যায়। এমনি নিজের দুষ্ট নজর থেকেও রুশদিকে আড়াল করে রাখতে ইচ্ছে হলো ফারাজের। রুশদি আয়নায় মগ্ন, সে টেরই পায়নি তার পেছনে এক রোমিওর আবির্ভাব ঘটেছে। সে যখন হাত উঁচিয়ে নিজের অবাধ্য চুলগুলো গোছাতে শুরু করলো, শাড়ির আঁচলটা আলগোছে কিছুটা সরে গেল। ড্রেসিং টেবিলের আয়নায় তার মসৃণ কোমরের কিয়দাংশ ফুটে উঠতেই ফারাজের বুকের ভেতরটা যেন খাঁচায় বন্দি পাখির মতো ধক করে উঠল। উত্তেজনার এক শীতল স্রোত বয়ে গেল তার শিরদাঁড়া দিয়ে। এক মুহূর্তের জন্য মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে।
ফারাজ আর দাঁড়িয়ে থাকতে পারল না, কিছুটা টালমাটাল পায়ে গিয়ে বিছানায় বসলো। কোলে একটা বালিশ টেনে নিয়ে বাম হাতের আঙ্গুল থুতনিতে ঠেকিয়ে তাকিয়ে রইল রুশদির দিকে। গলার ভেতর জমে থাকা আড়ষ্ঠতা কাটাতে এক কৃত্রিম কাশি দিল। উহুম, উহুম। হঠাৎ শব্দে রুশদি চমকে পেছনে ফিরল, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, কখন এলেন? বলেই আবার নিজের সাজগোজের কাজে মন দিল। খানিক নীরবতা ভেঙে ফারাজের গম্ভীর অথচ মায়াবী কণ্ঠ শোনা গেল। হঠাৎ শাড়ি পরেছো কেন? রুশদি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে উত্তর দিল। ইচ্ছে হলো তাই পড়লাম। ফারাজ সোজা হয়ে বসে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। যাও শাড়িটা বদলে এসো। রুশদি এবার পূর্ণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকালো, চোখে মুখে তার রাজ্যের উৎকণ্ঠা। একটু আগেই তো মনে হলো লোকটা মুগ্ধ হয়ে দেখছে, তবে এখন এমন বলছে কেন? অভিমানী সুরে সে প্রশ্ন করল, কেন? আমার কি সুন্দর লাগছে না? ফারাজ এক বাঁকা হাসি দিল, যে হাসিতে মিশে আছে গভীর আকাঙ্ক্ষা। সে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে রুশদির কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলল, শাড়ি পরলে পুরুষদের চোখে মেয়েদের দুই ধরনের সৌন্দর্য ধরা পড়ে। এক, শাড়িতে তাকে অসম্ভব মায়াবী আর সুন্দর লাগে, আর দুই, শাড়ি খুললে তাকে আরো সহস্রগুণ বেশি সুন্দর লাগবে। তাই বলছি, বেশি কথা না বলে চুপচাপ শাড়িটা পাল্টে নর্মাল কোনো ড্রেস পরে আসো। ফারাজের মনের গহীনের আগাম বার্তা বুঝতে পেরে রুশদি কিছুটা শান্ত রইল। সে জেদ ধরে বুক ফুলিয়ে বলল, দুঃখিত মিস্টার খাম্মা, আমি শাড়ি চেঞ্জ করব না। নিজেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে। ফারাজ এবার আরো এক ধাপ কাছে এসে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস রুশদির কপালে আছড়ে পড়ছে। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমার কাছেও লাগছে, তাই কথা শোনো, শাড়ি চেঞ্জ করে আসো, তোমার ভালোর জন্য বলছি। রুশদি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার ভালো আপনাকে দেখতে হবে না। ফারাজ এবার রুশদির দু কাঁধ শক্ত করে ধরে নিজের দিকে ঘোরালো। তার চোখের মণিতে এখন গভীর অভিসন্ধি। সে ফিসফিস করে বলল, দেখো, তোমার কাছে অপশন এখন দুইটা, যে কোনো একটা বেছে নাও। এক, হয় তুমি ভদ্রভাবে নিজেকে শাড়ি বদলে নর্মাল ড্রেস পরে আসবে। দুই, নয়তো আমি নিজ দায়িত্বে তোমার শাড়ি খুলবো। এখন সিদ্ধান্ত তোমার। শাড়ি কি তুমি নিজে খুলবে নাকি আমি খুলে নেব? ফারাজের গলার স্বরে এক অদ্ভুত মাদকতা আর প্রচ্ছন্ন ইঙ্গিত। কথার দৃঢ় অর্থ বুঝতে পেরে রুশদির সারা শরীরে একটা মৃদু কম্পন বয়ে গেল। তার শরীরের প্রতিটি লোমকূপ যেন এক অজানা শিহরণে কাঁটা দিয়ে উঠল। লজ্জা এবং তীব্র জড়তায় মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করলো। সে বিস্ময় আর বিরক্তি মেশানো চোখে ফারাজের দিকে তাকিয়ে বলে উঠল, ছি, এসব কি ধরনের ফালতু কথা বলছেন আপনি? ফারাজ যেন একটু অবাক হওয়ার ভান করলো। কপালে সামান্য ভাঁজ ফেলে সে পাল্টা প্রশ্ন ছুড়ল, এটাকে ফালতু কথা মনে হচ্ছে তোমার? নয়তো কি? রুশদি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করলো। ফারাজ একগাল হেসে বিছানার দিকে পা বাড়ায়, বিছানায় বসে তার দিকে তাকিয়ে বলল, এটা রোমান্টিক কথা বউ। ছে, ইউ রোমান্টিক কথাও বুঝে না। আচ্ছা, আপনার মতে আরেকটা ফালতু কথা বলি। নিচের উন্মুক্ত সাদা ধপধপে পেটটা একটু ঢেকে ঢুকে চলুন, আপনার স্বামীর নজর খারাপ। ফারাজের মুখে এমন সোজা সাপটা মন্তব্য শুনে রুশদি হকচকিয়ে গেল। সে হন্তদন্ত হয়ে নিজের শরীরের দিকে তাকালো এবং তড়িঘড়ি করে আঁচল টেনে নিজের পেটটুকু আড়াল করলো। ফারাজের কথায় একদিকে যেমন তার মনের গহীনে এক নাম না জানা এক অনুভূতির জোয়ার বয়ে যাচ্ছিল, অন্যদিকে প্রচণ্ড রাগে তার গা রিরি করে উঠল। কেউ কাউকে এভাবে লজ্জা দিয়ে কথা বলে? রুশদি এবার কোমরে হাত রেখে অন্য হাতের তর্জনী ফারাজের চোখের সামনে উঁচিয়ে শাসিয়ে উঠল, শুনুন, আমার সাথে কথা বলার সময় একটু সাবধান অবলম্বন করবেন, মাইন্ড ইট। ফারাজ বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ধরে রেখে বলল, আর যদি সাবধানতা অবলম্বন না করি তখন কি করবে? তাহলে একটা হাতুড়ি দিয়ে আপনার মাথায় বাড়ি মারবো। রুশদি রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল। ফারাজের এবার বেশ হাসি পেল, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে সে হাসি চেপে গম্ভীর হওয়ার ভান করল। মাথা চুলকানোর অভিনয় করে বলল, ওরে বাবা, হাতুড়ির বাড়ি? আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানতা বজায় রেখেই বলি। নিজের আঙ্গুল দিয়ে ইশারা করে ফারাজ এবার ফিসফিস করে বলল, সাবধানতা মেনেই বলছি। শাড়ির ওই চিপা দিয়ে কিন্তু তোমার পেটটা এখনো দেখা যাচ্ছে। রুশদি এবার চরম রেগে গেল। সম্মানের শেষ সীমায় পৌঁছে সে অগ্নিশর্মা হয়ে তেড়ে গেল ফারাজের দিকে। চিৎকার করে বলল, ম্যানারলেস, ইউ ইউ।
রুশদির কথা শেষ হওয়ার আগেই ফারাজ মৃদু স্বরে গভীর এক দৃষ্টি মেলে তার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, লাভ ইউ। রুশদি যেন আরও চটে গেল। গলার স্বর সপ্তমী তুলে বলল, হেট ইউ, আই জাস্ট হেট ইউ। ফারাজ যেন এই উত্তরের জন্যই অপেক্ষা করছিল। সে আগের মতোই নির্বিকার মুখে আর এক চিলতে দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, ওকে জান, লাভ ইউ টু। রুশদি কোনো উত্তর দিল না, শুধু জ্বলন্ত দৃষ্টিতে ফারাজের দিকে তাকিয়ে রইল। ফারাজ অত্যন্ত শান্ত ভঙ্গিতে নিজের হাত ঘড়ির দিকে তাকালো, তারপর নির্লিপ্ত গলায় বলল, ঠিক 5 মিনিট আগে আপনাকে শাড়ি খোলার 2টো অপশন দিয়েছিলাম, আপনি এখনো শাড়ি বদলাননি। তার মানে ধরে নিচ্ছি আপনি অপশন 2 অর্থাৎ আমার সাহায্য পাওয়ার অপশনটি বেছে নিয়েছেন। ওকে জান, তাহলে শাড়িটা খোলা যাক। কথাটা শেষ করার আগেই ফারাজ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার শিকারী দৃষ্টি আর ধীর পদক্ষেপ দেখে রুশদি আতঙ্কে কয়েক কদম পিছিয়ে গেল। গলার স্বর উঁচিয়ে ধমক দেওয়ার চেষ্টা করে বলল, হেই, দূরে থাকুন বলছি, একদম কাছে ঘেঁষবেন না। কিন্তু কার কথা কে শোনে? ফারাজ যেন আজ কোনো বারণ মানার মুডেই নেই। সে চোখের পলকে রুশদির দূরত্ব ঘুচিয়ে তাকে এক হ্যাঁচকা টানে নিজের তপ্ত বুকের সাথে মিশিয়ে নিল। রুশদি কিছু বুঝে ওঠার আগেই ফারাজ তার 2 হাত পিছমোড়া করে আটকে ধরল। রুশদির দু চোখে তখন আতঙ্ক আর বিস্ময়ের খেলা। সে ছটফট করতে করতে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল, ছাড়ুন আমায়, কি করছেন এসব? ফারাজ তার কপালে কপাল থেকে এক চিলতে দুষ্টু হাসি মেখে ফিসফিস করে বলল, আজব তো, ছাড়ার জন্য কি কেউ এত কষ্ট করে ধরে? তোমাকে কাছে পাওয়ার এই নেশাটুকু কি তুমি বুঝবে না? ফারাজের গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর শরীরের উষ্ণতা রুশদিকে ক্রমশ আচ্ছন্ন করে ফেলছে। সে আমতা করে বলল, ছাড়ুন, আম্মি বোধহয় খাওয়ার জন্য ডাকছেন। ফারাজ এবার রুশদির কানের একদম কাছে মুখ নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস রুশদির ঘাড়ের উন্মুক্ত অংশে শিহরণ জাগাচ্ছে। সে আদুরে গলায় বলল, আম্মিকে ছেড়ে আমাকে টুপ করে একটা চুমু দাও তো শোনাবো, তাহলেই মুক্তি। তুমি চাইলে 3-4টাও দিতে পারো, আমার আপত্তি নেই। অখাদ্য সব কথাবার্তা। হাত ছাড়ুন। রুশদি মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রুশদির এই অবাধ্যতা ফারাজকে যেন আরও বেশি প্রলুব্ধ করলো। রুশদি কিছু বুঝে ওঠার আগেই ফারাজ টুপ করে তার নরম ওষ্ঠে গভীর এক চুমু এঁকে দিল। রুশদি মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। পরক্ষণেই বহু কষ্টে ফারাজের কাছ থেকে এক হাত ছাড়িয়ে ওষ্ঠদয় হাত দিয়ে ডলতে ডলতে ছিছি করে উঠল। ছি, এসব কোন ধরনের অসভ্যতা? ফারাজ এবার সমস্ত লোকলজ্জার মায়া ত্যাগ করে আরও সাহসী হয়ে উঠল। সে রুশদের আপত্তির তোয়াক্কা না করে তার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। ফারাজ অত্যন্ত গাঢ় স্বরে ফিসফিসিয়ে বলল, অসভ্যতা এখনো শুরুই করিনি ডার্লিং। শাড়ির এই প্রতিটা ভাঁজ যেভাবে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তাতে যদি আমি আজ সত্যি নির্লজ্জ হয়ে যাই, তবে তোমার এই ফর্সা শরীরে আমার অধিকারের দাগ মোছার জায়গা থাকবে না। এই তোমরা কি করছো? তোমরা কি প্রেম করছো? ফারাজের পুংটা ছেলে শেহরান খান সে কখন যে রুমের খোলা দরজা দিয়ে উকি দিয়েছে কেউ টেরই পায়নি। শেরের কথা শোনা মাত্রই দুজনে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার মতো একে অপরের থেকে ছিটকে দূরে সরে গেল। রুশদি লজ্জায় মাথা নিচু করে নিজের শাড়ি ঠিক করতে লাগলো, আর ফারাজ অপ্রস্তুত হয়ে দেয়ালের দিকে তাকিয়ে কাশতে শুরু করলো। শের বেশ ফুরফুরে মেজাজে রুমের ভেতর ঢুকে 2 আসামির সামনে এসে হাত বেঁধে দাঁড়ালো। তার চোখে মুখে গোয়েন্দা সুলভ হাসি। সে ফারাজের দিকে তাকিয়ে বলল, তোমরা দরজা খুলে প্রেম করছিলে কেন? তোমাদের কি কমন সেন্স নেই? ফারাজ নিজেকে সামলে নিয়ে রাগী স্বরে বলল, তোমার তো খুব সাহস বেড়ে গেছে শের, বড়দের রুমে না বলে ঢুকলে কেন? সে একদম না দমে গিয়ে কাঁধ নাচিয়ে বলল, আমি তো উকি দিয়ে পারমিশন চাইতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম তুমি আমাকে চুপু খাচ্ছো। রুশদি লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল, আর ফারাজ দাঁত কিরমির করে ভাবছে, এই পিচ্চিটাকে এখন আস্ত চিবিয়ে খাবে নাকি বারান্দায় নিয়ে ঠুস করে নিচে ফেলে দেবে। খান পরিবারের দুপুরের খাবার টেবিল আজ যেন এক উৎসবের আমেজ ধারণ করেছে। বিশাল সেগুন কাঠের টেবিলের উপর ধোয়া ওঠা খাসির বিরিয়ানি, কাবাব ইত্যাদি। রুশদি আজ নিজ হাতে সব রান্না করেছে। সব শেষে তৃপ্তির হাসি মুখে নিয়ে সে যখন সবার পাতে খাবার তুলে দিচ্ছিল,
তখন তাকে দেখাচ্ছিল কোনো এক প্রাচীন কাব্যের মায়াবী নায়িকার মতন। রোজদি আজ পরেছে একটি আকাশি জামদানি শাড়ি। শাড়ির আঁচলটা কাঁধের উপর আলগোছে পিন করা থাকলেও তার কারুকাজ করা জমিন শরীরের ভাঁজে ভাঁজে আভিজাত্যের জানান দিচ্ছে। আকাশি রঙের সে মায়াবী বাহনে তার গায়ের ফর্সা রং যেন কাঁচা সোনার মতো জ্বলজ্বল করছে। কপালের ছোট্ট টিপ আর কানে ঝুলে থাকা রূপোর ঝুমকো যখন নড়ছে, ফারাজের মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে। রুশদির এই স্নিগ্ধ রূপের মাঝে এক অদ্ভুত মাদকতা আছে যা ফারাজকে তছনছ করে দিচ্ছে। তার মনে হচ্ছে কোনো স্বর্গীয় অপ্সরা বুঝি ভুল করে মর্তের এই সাধারণ ডাইনিং টেবিলে এসে বসেছে। কিন্তু এই রূপের আড়ালে একটা অদ্ভুত গাম্ভীর্যর দূরত্ব আছে যা ফারাজকে যেমন আকর্ষণ করছে তেমনি এক অস্থির যন্ত্রণায় দগ্ধ করছে। ফারাজ খাবারের প্লেটে মন দিতে পারছে না। বারবার তার চোখ চলে যাচ্ছে রুশদির দিকে। তার হাতের চুড়ির টুংটাং শব্দ ফারাজের হৃদস্পন্দনের তাল বিগড়ে দিচ্ছে। এক অজানা অস্বস্তি আর তীব্র ভালো লাগার সংমিশ্রণে ফারাজের দম বন্ধ হয়ে আসছে। কোনো মতে কয়েক লোকমা মুখে দিয়ে সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রুমে ফিরে ফারাজ অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলো। তার ভেতর এক প্রবল ঝড় বইছে। কিছুক্ষণ পরই রুশদি আর শের রুমে ঢুকলো। শের বিছানার এক কোণে বসে নিজের খেলনা নিয়ে আপন মনে খেলা শুরু করলো। ফারাজের অস্থিরতা কমলো না। রুশদি সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের কালো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে একটা ঢিলেঢালা খোপা করলো সে। কিন্তু কপালের দুপাশ দিয়ে অবাধ্য কিছু ছোট চুল বেরিয়ে এসে তার মুখবয়বে এক অদ্ভুত কিউটনেস তৈরি করলো। ফারাজকে এভাবে ছটফট করতে দেখে রুশদি শান্ত গলায় জিজ্ঞেস করলো, এমন পাগলা বিড়ালের মতো ছুটছেন কেন? ফারাজ থমকে দাঁড়ালো। নিজের ভেতরের অস্থিরতা চেপে রেখে কর্কশ স্বরে বলল। তাতে তোমার সমস্যা? রুশদি নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, না, আমার কোনো সমস্যা নেই। তবে কথা কম বলো। ফারাজ প্রায় ধমকে উঠল। রুশদি ঠোঁট উল্টে মুখ বাঁকালো। মনে মনে ভাবল, অযথা ভাব দেখাতে এসছে। ফারাজ নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু রুশদির শাড়ি পরা ওই ভুবন ভোলানো রূপ তার চোখের সামনে ভাসছে। তার হৃদস্পন্দন এখন 100 মিটার দৌড় বিদরের মতো দ্রুত। শাড়ির ভাঁজে রুশদিকে দেখার পর থেকেই তার ভেতরে এক আদিম পুরুষালী আকাঙ্ক্ষা জেগে উঠেছে। এক অদ্ভুত প্রণয় আর তীব্র উত্তেজনায় তার শরীর ঘামতে শুরু করেছে। রুশদির দিকে তাকালেই সেই অনুভূতির পারদ তরতরিয়ে চড়ে যাচ্ছে। নিজেকে সামলাতে না পেরে সে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। খানিকটা সময় পর সে যখন আবার রুমে ফিরল, দেখল রুশদি মনোযোগ দিয়ে নিজের পড়ার টেবিল গোছাচ্ছে। সে যখন একটা ভারী বই সেলফে রাখতে যাবে, ঠিক তখনই ফারাজ ঝড়ের বেগে এসে বইটা কেড়ে নিল। রুশদি অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। সমস্যা কি? ফারাজ দাঁতে দাঁত চেপে বলল, তোমার সমস্যা কি? আমি কি করেছি? শাড়ি পরছো কেন? ফারাজের কণ্ঠে এক অদ্ভুত অধিকার বোধ আর অস্থিরতা। রুশদি অবাক হয়ে হাসল। শাড়ি কারা পরে? মেয়েরা পরে, তাই আমিও পরেছি। এতে দোষের কি? ঠিক সেই মুহূর্তে রুশদির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে এমপি নামটা সেভ আসতেই ফারাজের চোখে দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। রুশদি ফারাজকে উপেক্ষা করে স্পিকার অন করে কলটা রিসিভ করলো। রুশদি বলল, দ্রুত বল, কি বলবি? আমার হাতে সময় নেই, জান। ওপাশ থেকে এক যুবকের সুমধুর এবং গম্ভীর কণ্ঠ ভেসে এলো। যুবকটি বলল, আমি ঢাকা আসবো, দেখা করবি? দেখ, আমাকে ভুজুং ভাজুং বুঝ দিবি না। আমি জানি তোর বিয়ে হয়ে গেছে। আমি এমন কোনো কাজ করব না যা তোর সংসার লাইফে প্রবলেম ক্রিয়েট করে। জাস্ট কিছু কথা বলার আছে। কোথায় দেখা করবি বল? রুশদি ফোনের দিক থেকে চোখ তুলে ফারাজকে জিজ্ঞেস করলো। বাসায় আসলে কোনো সমস্যা হবে? ফারাজ বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তার নিজের চোখের সামনে তার বিবাহিত স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে এভাবে জানফান করে কথা বলছে। এই এমপি নামটা ফারাজের কাছে আগে থেকে সন্দেহজনক। সে দেখেছে রুশদি প্রায় এই লোকের মেসেজে জান সম্বোধন করে উত্তর দেয়। ঈর্ষার এক কাল নাগিনী ফারাজের কলিজায় দংশন করল। তবুও সে শান্ত থাকার অভিনয় করে বলল, সমস্যা নেই, আসতে বলো। রুশদি ফোনে ফিরল। আচ্ছা জান, তুই চলে আয়, সমস্যা নেই। আমার শ্বশুর বাড়িতে চলে আয়।
আমি অ্যাড্রেস সেন্ড করে দিব, কোনো সমস্যা হবে না, চিল থাক। আচ্ছা জান, রাখি, আমি এখন একটু ব্যস্ত আছি। খটাস করে ফোনটা রেখে দিল রুশদি। ফারাজ তখন রাগে আর ঈর্ষায় কাঁপছে। তার মনে হচ্ছে কেউ তপ্ত কয়লা তার বুকে ঢেলে দিয়েছে। সে তীক্ষ্ণ স্বরে গর্জে উঠল। তুমি ওই ছেলেকে এভাবে জান বলে ডাকলে কেন? রুশদি স্বাভাবিক গলায় বলল, কারণ ও জান, জানকে তো জানিই ডাকবো। তুমি এইভাবে তোমার হাজবেন্ডের সামনে একটা ছেলেকে জান ডাকবে? হোয়াট দ্য? ফারাজ আর নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে। রুশদি শান্তভাবে বলল। আরে ওর নামই জান। ফারাজ থমকে গেল। মানে? আমি যাকে জান বলে ডাকছিলাম ওর নামই জান। হোয়াট? কানে কম শোনেন? ওর নাম উজান শেখ, আমার আপন মামাতো ভাই। আমরা বাড়িতে সবাই ওকে সংক্ষেপে জান বলে ডাকি।